অমরনাথ যাত্রা 2024 সিরিজে এর আগের পর্বে আমি আপনাদের শুনিয়েছিলাম পেহেলগাম থেকে শেষনাগ আসার সমস্ত গল্প। আজকের ভিডিওয়ে আমি আপনাদের শোনাবো শেষনাগ থেকে পঞ্চতরণী যাওয়ার যাবতীয় গল্প। যদিও আমার যাবার কথা ছিল শেষনাগ থেকে গুহা হয়ে বালতাল, কিন্তু এত ভক্তের ভিড়, পাহাড়ে এত জট, যার জন্য আমরা সময় মতো পঞ্চতরণী পার হতে পারিনি। তাই আজকের দিনটা আমরা পঞ্চতরণীতেই থেকে গেলাম। চলুন আর দেরি না করে ভিডিওতে দেখে নিই। গুড মর্নিং ফ্রম শেষনাগ। আমার সকল দর্শক বন্ধুকে প্রথমেই জানাই সাদর আমন্ত্রণ আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুভ রথযাত্রা। আমার সকল দর্শক বন্ধুকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন আমরা এখন অমরনাথ দর্শনে বেরিয়েছি। গত পরশুদিন এসে পৌঁছেছি শেষনাগে। গতকাল শেষনাগের ওয়েদার খুব খারাপ ছিল, যার জন্য গতকাল যাত্রার এগোতে দেয়নি। গতকাল সারাদিন শেষনাগেই কাটিয়েছি। আজ আকাশ ঝকঝকে পরিষ্কার, সুন্দর একটা রোদ্দুর উঠেছে। দূরে পাহাড়ে রোদের প্রথম ঝলক দেখা যাচ্ছে। আজকে আমরা যাত্রা করব এখান থেকে, অর্থাৎ শেষনাগ থেকে সোজা বাবা বরফানির গুহায়। আমাদের প্ল্যান ছিল প্রথম দিন চন্দনবাড়ি থেকে শেষনাগ, দ্বিতীয় দিন শেষনাগ থেকে পঞ্চতরণী, তৃতীয় দিন পঞ্চতরণী থেকে বাবা অমরনাথের দর্শন করে চলে যাব বালতাল। কিন্তু গতকাল ওয়েদার খারাপের জন্য যে যাত্রা করতে দেয়নি, যার দরুন আজকে প্ল্যান করেছি এখান থেকে ঘোড়া নেব। ঘোড়া নিয়ে সোজা চলে যাব বাবা বরফানির দর্শনে। দর্শন করে যদি সম্ভব হয় আজকেই নেমে যাব বালতাল। তাহলে আর কি, এখান থেকে যাত্রা শুরু হওয়ার কথা সকাল 6টায়, কিন্তু একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো সকাল 7টার আগে যাত্রা শুরু হবে না। যাই হোক, পুরো হয়তো ওয়েদার খারাপ সেই জন্য। যাই হোক, এখন অপেক্ষা করার উপায় নেই। এখন বাজে 5:30। 4:30 ঘুম থেকে উঠেছি। আবার অ্যানাউন্স হচ্ছে 7টার সময় যাত্রা শুরু হবে। 4:30 ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এখন অপেক্ষা যাত্রা শুরু। সবাই সাথে থাকুন, দেখতে থাকুন গো ডিফারেন্ট চ্যানেল। প্রত্যেক কটা ভিডিও অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। শুরু হয়ে গেছে আজকে যাত্রা। আজকে আমাদের যাত্রা হবে শেষনাগ থেকে একদম পবিত্র গুহা পর্যন্ত। এখন বাজে সকাল 6টা। 7টার থেকে যাত্রা শুরু। চেক গেট যাই, ওখানে প্রচন্ড ভিড় হবে, কারণ সবাই চাইবে আগে আগে যাওয়ার জন্য। চলুন, যাত্রা শুরু করে দিয়েছি, এবার এগিয়ে যাই গন্তব্যের উদ্দেশ্যে। হর হর মহাদেব, জয় বাবা বরফানি। এইটাই হচ্ছে চেক গেট পেরোবার লাইন। লাইন অনেক বড় হয়ে গেছে। এখন বাজে 6:20। আমরা এবার লাইনে দাঁড়াই। চেক গেট পেরোতে হবে, তারপর ঘোড়ার ব্যবস্থা করতে হবে। আর ভান্ডারায় প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে সবাই এগিয়ে যাচ্ছে। আমরা আপাতত কিছু খাইনি, শুধু চা খেয়েছি। চলুন লাইনে দাঁড়ানো যাক। ভক্তের অপেক্ষা চেক গেট পেরোনো, শেষনাগ থেকে বেরিয়ে পঞ্চতরণী বা গুহা পর্যন্ত যাওয়া। সবাই বাবার আশীর্বাদ পাওয়ার জন্য অপেক্ষা করছে। চেক গেট খুলে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাইন ভেঙে সবাই আগে যাওয়ার চেষ্টা করছে, যার জন্য এখানে একটা ভিড়ের সৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে সবাই যাবে বাবা বরফানির দর্শনের জন্য। চলুন আমরাও এগিয়ে যাব লাইন ধরে। এইটাই হচ্ছে শেষনাগের চেক গেট।
অর্থাৎ এখান থেকে আপনাকে এক্সিট করতে হবে। আর ঠিক চেক গেটের পাশেই এইটা হচ্ছে ঘোড়ার প্রিপেড কাউন্টার। এখান থেকে আপনি ঘোড়া প্রিপেড বুক করতে পারেন পঞ্চতরণী পর্যন্ত, অথবা একদম গুহা পর্যন্ত। পঞ্চতরণী পর্যন্ত যদি আপনারা ঘোড়া বুক করেন তাহলে ঘোড়ায় নেবে 2250 টাকা। আর যদি গুহা পর্যন্ত ঘোড়া বুক করেন তাহলে নেবে প্রতিজন 3050 টাকা। আমরা গুহা পর্যন্ত বুক করে নিয়েছি, কিন্তু অনেকটাই লেট হয়ে গেল আজকের যাত্রা। সকাল 6টায় যে গেট খোলার কথা ছিল খোলা হয়েছে সকাল 7টায়, তারপর গেট ফেরোতে লেগে গেছে আরো 2 ঘন্টা। এখন বাজে 9টা 10। এবার যাত্রা শুরু করব বাবা অমরনাথের গুহার উদ্দেশ্যে। হর হর মহাদেব, জয় বাবা বরফানি, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। হাজারে হাজারে ভক্ত চলেছে বাবা বরফানির দর্শনে। পাহাড়েও দেখুন জ্যাম লেগে গেছে, পরের পর ঘোড়া দাঁড়িয়ে আছে, এতটুকু নড়ছে না, লম্বা জ্যাম। আমি যাচ্ছি রাস্তা ছেড়ে পাহাড়ের মধ্যে দিয়ে। এই হচ্ছে আমার ঘোড়া। আধা ঘন্টা এখানেই হয়ে গেল, জ্যাম আর ছাড়ছে না। আগে চেক হচ্ছে, একটা একটা করে ঘোড়া ছাড়া হচ্ছে, যার জন্য অনেক বড় একটা লাইন তৈরি হয়েছে। নিচে নদীর ওপর যে বরফ পড়েছিল, পাহাড়ের গায়ের বরফ সবই গলে গেছে, কিন্তু নিচের বরফ এখনো রয়ে গেছে। দূরে দেখা যাচ্ছে ঝর্ণা, নিচে বরফের নিচে দিয়ে কিন্তু ঝর্ণার জল অবিরত বয়ে যাচ্ছে। আর জ্যামে আটকে আছি 1 ঘন্টার ওপর, এখনো পর্যন্ত শেষ নেক ছাড়তে পারিনি। এখন বাজে 10টা 5। 9টায় ঘোড়ায় উঠেছিলাম, এখনো একই জায়গায় দাঁড়িয়েছি 1 ঘন্টা ধরে, এখনো পর্যন্ত জ্যামের এই অবস্থা। আর এই গুহা পর্যন্ত পৌঁছানো যাবে কিনা এবার সন্দেহ হচ্ছে। পাহাড়ের যাত্রা এমনি অনিশ্চিত, আর অমরনাথ যাত্রা পুরোপুরি অনিশ্চিত। কখন যে কি হবে বলা খুব মুশকিল। বাকি বাবা ভোলেনাথের ইচ্ছা, বাবা অমরনাথের ইচ্ছা। ওই দূরে দেখা যাচ্ছে শেষনাগ বেস ক্যাম্প। আর নিচে দেখুন এখনো পর্যন্ত লাইন। 9টায় যে ঘোড়ার উপর বসেছিলাম, এখন বাজে 11:30। 2.5 ঘন্টা, এখনো 1.5 কিলোমিটারের বেশি আসতে পারিনি। এতটাই জ্যাম, 1.5 কিলোমিটার বেশি আসতে পারিনি 2.5 ঘন্টায়। এখানেই প্রশাসন মার খেয়ে গেছে। শেষনাগ থেকে পঞ্চতরণীর রাস্তায় এখানে এত ঘোড়ার জাম, প্রশাসন হাল সামলাতে পারছে না। এত পরিমাণ ভক্ত এসছে, না হলে জম্মু থেকে শেষনাগ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, স্মুথলি এসছি। কিন্তু আজকের দিনটা আবার মনে হলো বেকার হয়ে গেল। আজ গুহা পর্যন্ত আর পৌঁছানো যাবে না। 11:30 এখনই বাজে। 1টার সময় পঞ্চতরণীর গেট বন্ধ হয়ে যায় গুহায় যাওয়ার জন্য। তাও চেষ্টা করছি, দেখা যাক কতদূর কি হয়। আপনাদের যে ঝর্ণা দেখিয়েছিলাম, চলে এসছি ওপরে সেই ঝর্ণার কাছে। আর এই হচ্ছে ভক্তের লাইন। আর একটা ইনফরমেশন, এতক্ষণ ঘোড়ার রাস্তা আর পায়ে হাঁটার রাস্তা ছিল আলাদা। এখান থেকে পায়ে হাঁটার রাস্তা, ঘোড়ার রাস্তা একই হয়ে গেছে, অর্থাৎ মানুষ আর ঘোড়া একসঙ্গেই যাবে।
এই রাস্তায় যদি মানুষ আর ঘোড়া একসঙ্গে যায় তাহলে কি অবস্থা হবে বলুন। যার জন্য ঘোড়া এই রাস্তা দিয়েছে আর মানুষ যাচ্ছে পাহাড় ভেঙে ওই রাস্তা দিয়ে। শুরুতেই বলেছিলাম অমরনাথ যাত্রা এত সোজা নয়, আর অমরনাথ যাত্রা সবাই করতেও পারে না। চলুন, সবই বাবা ভোলেনাথের কৃপা, সবই বাবা বরফানির আশীর্বাদ। এতদূর যখন আসতে পেরেছি শেষ পর্যন্ত যাবই। একদিকে যেমন সবুজ পাহাড়, ঠিক তার অপোজিট সাইডে রং বেরঙের রুক্ষ পাহাড়। অদ্ভুত প্রকৃতি, অদ্ভুত তার সৌন্দর্য। আর অমরনাথের পথে সেই সৌন্দর্য ভগবান হাত খুলে ঢেলে দিয়েছে। পৌঁছে গেছি বাবল টপ। $12,500 ফুট উচ্চতার শেষনাগ থেকে 13,000 ফুট উচ্চতার বাবল টপে পৌঁছে গেছি। আমাদের অমরনাথ যে যাত্রা, চন্দনবাড়ি থেকে অমরনাথ গুহা পর্যন্ত টোটাল রাস্তা 32 কিলোমিটার। প্রথম দিন আমরা শেষনাগ পর্যন্ত এসেছিলাম 12 কিলোমিটার পায়ে হেঁটে। আজকের যাত্রা ছিল শেষনাগ থেকে গুহা পর্যন্ত 20 কিলোমিটার। কিন্তু গুহা পর্যন্ত মনে হয় যাওয়া যাবে না। যাই হোক, যদি গুহা পর্যন্ত যাওয়া হয় তাহলে 20 কিলোমিটার, আর যদি পঞ্চতরণী পর্যন্ত যাওয়া হয় তাহলে কিন্তু 14 কিলোমিটার। আমরা অলরেডি 3 কিলোমিটার চলে এসেছি বাবল টপে। আর আগে এখান থেকে দেখা যাচ্ছে মহাগুনা টপ, অর্থাৎ গণেশ টপ। সেই দূরে দেখা যাচ্ছে দেখুন গণেশ টপ। এখন যাব সেখানেই। বাবল টপে এসে আপনারা চা নাস্তা করতে পারেন, এখানেও আছে লঙ্গর। ওই দূরে দেখা যায় গণেশ টপ। এখান থেকে এখনো 1 কিলোমিটার। আর গণেশ টপে পৌঁছলে আমরা শেষনাগ থেকে পৌঁছে যাব 4 কিলোমিটার। আর এখান থেকে পঞ্চতরণী এখনো 11 কিলোমিটার। পৌঁছে গেছি মহাগুনা স্টপ বা গণেশ স্টপ। মনে করা হয় মাতা পার্বতীর নাছোড় আবদারে দেবাদিদেব মহাদেব অমর কথা শোনাবার জন্য যখন মাতাকে নিয়ে গোপন স্থানের দিকে যাচ্ছিলেন, তখন এই মহাগুনা স্টপ বা গণেশ স্টপেই তিনি তার পুত্র গণেশকে ছেড়ে যান। শেষনাগ থেকে 4 কিলোমিটার জার্নি করে 14,800 ফুট উচ্চতার মহাগুনা স্টপ। এখান থেকে পঞ্চতরণী আর 10 কিলোমিটার, আর গুহা এখনো 16 কিলোমিটার। গুহা পর্যন্ত যাওয়া যাবে না, আজকে যাব পঞ্চতরণী পর্যন্ত। আর অনেক দিনের আশা, অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হচ্ছে। মহাগুনা স্টপে এসে নিয়ে নিয়েছি গরম গরম ম্যাগি। এখানে একটু গরম ম্যাগি খাবো, তারপর খেয়ে এগিয়ে যাব পঞ্চতরণীর উদ্দেশ্যে। একদম গরম ধোঁয়া ওটা। शाबाश, चल धीरे धीरे चल।
চলো চলো চলো, খালি দেখুন এখনো পর্যন্ত এখানে এতখানি বরফ জমে আছে। চল ধীরে ধীরে। আর এইরকম রাস্তায় ঘোড়া চলেছে। জয় বলে। আর এই হচ্ছে যে পর্বত আমরা দেখাচ্ছি, এটাই হচ্ছে গণেশ স্টপ, অর্থাৎ মহাগুণা স্টপ। পেরিয়ে গেছি মহাগুণা স্টপ। এরপর আসবে পোস্টপত্রী। পোস্টপত্রী এখান থেকে 2 কিলোমিটার, যার উচ্চতা হবে মোটামুটি 12,300 ফুট। হেলিকপ্টার যাচ্ছে গুহার উদ্দেশ্যে পেহেলগাম থেকে। পৌঁছে গেছি পোস্টপত্রী। এটাই হচ্ছে পোস্টপত্রীর ভান্ডারা। এই অমরনাথ যাত্রার রাস্তায় চন্দনবাড়ি থেকে শুরু করে অমরনাথ গুহা পর্যন্ত সব থেকে বড় ভান্ডারা এই পোস্টপত্রী ভান্ডারা। এখানে আপনি খাবার যেরকম পাবেন, পাবেন মেডিকেল, পাবেন ম্যাসাজ। সব মানুষ যারা হেঁটে যায় এবং ঘোড়ায় যায় প্রত্যেকে এখানে একবার হলেও থামে। আমাদের দেরি হয়ে গেছে, আমরা এখানে থামবো না। আমরা পোস্টপত্রী ছেড়ে চলে যাব পঞ্চতরণীর উদ্দেশ্যে। এই পোস্টপত্রীর উচ্চতা 13,500 ফুট, অর্থাৎ মহাগুণা পাসের পর রাস্তা সম্পূর্ণই নিচের দিকে ঢাল। ওপাশ দিয়ে পায়ে হাঁটা রাস্তা আর ঘোড়ার রাস্তা সম্পূর্ণ আলাদা, যেখানে যেখানে সম্ভব করা আছে। যেরকম বলেছিলাম, আর এখান থেকে 5 কিলোমিটার গেলেই পঞ্চতরণী। মহাগুণা স্টপের পর থেকে পুরো রাস্তাটাই ঢালান, কোনো অসুবিধে নেই। চলেছি বাবা অমরনাথ দর্শনে। না, কোনো পুণ্য সঞ্চয়ের লক্ষ্যে নয়, এটাই অনুভব করার জন্য যে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই কঠিন পথ অতিক্রম করে বাবার দর্শনে আসেন। কিসের আশায়? শুধুই কি পুণ্য অর্জন? আমার অনুভূতি এখন কেমন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু এটুকু বলতে পারি, এই মানুষগুলোর ভাব, ভক্তি, ভালোবাসা দেখলে যে কোনো নাস্তিকও আস্তিক হতে বাধ্য। ওই দূরে পাহাড়ের খাঁজ দিয়ে দেখা যাচ্ছে পঞ্চতরণী। এখান থেকে আর 4 কিলোমিটার। চলে এসেছি অনেকটা রাস্তা। আজকে টোটাল 14 কিলোমিটার রাস্তার মধ্যে 10 কিলোমিটার রাস্তা ক্রস করে আছি, আর বাকি মাত্র 4 কিলোমিটার। সকাল 9টায় যে যাত্রা শুরু হয়েছিল, এখন বাজে 2:30, প্রায় 5.5 ঘন্টা, যেটা 4 ঘন্টায় কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। কারণ প্রথম দিকে যে 2 ঘন্টা লাইনে দেরি হয়েছে, সেটাই মারাত্মক আকার নিয়েছে। আজ সারাদিন তা লস করে দিয়েছে। না হলে আজকে গুফায় পৌঁছে পুজো দিয়ে নেমে যাওয়ার কথা ছিল বালতাল, হলো না। চলতে চলতে পৌঁছে গেলাম পঞ্চতরণী ভ্যালিতে। অদ্ভুত সুন্দর এই ভ্যালি। কথিত আছে দেবাদিদেব মহাদেব অমর কাহিনী শোনাবার জন্য মাতা পার্বতীকে নিয়ে যখন গুপ্ত গুহার দিকে রওনা দিয়েছিলেন, তখন তিনি এখানেই নাকি পৃথিবী, জল, বায়ু, আগুন এবং আকাশ, এই 5টি উপাদানকে রেখে যান। এরপর পার্থিব জগতের বলিদানের প্রতীক হিসেবে তিনি তাণ্ডব নৃত্য পরিবেশন করেন।
এই পঞ্চতরণীতেই আছে অমরনাথ যাত্রার হেলিপ্যাড। আপনারা পেহেলগাম থেকে বা বালতাল থেকে যেখান থেকেই আসুন না কেন, এই পঞ্চতরণীতে হেলিকপ্টার থেকে নেমে এখান থেকে 6 কিলোমিটার দূরত্বে গুহায় যেতে হবে, হেঁটে অথবা পনিতে। পৌঁছে গেছি পঞ্চতরণী। পঞ্চতরণী এসে পৌঁছেছি পুরো 3টের সময়, একদম ডট 3টে। পঞ্চতরণীতে জাস্ট 3টের সময় এসে ঘোড়া যেখানে নামায় চেক গেটের সামনে নেমেছি, তুমুল ঝড়, বিভৎস ঝড় আর বৃষ্টি। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। দেখুন ওইদিকে পাহাড়ের উপর বরফ পড়ছে, বোঝাই যাচ্ছে, এখান থেকেই বোঝা যাচ্ছে বরফ পড়ছে। আর এখানে পড়ছে বৃষ্টি। এই বৃষ্টি মাথায় নিয়ে এখানে টেন্ট পেয়ে গেছি। টেন্ট, আমাদের টেন্ট যেটা সেটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের টেন্ট। ক্যাম্প খাটের ওপর তোষক দেওয়া, কম্বল দেওয়া, 6টা বেড আছে, পার বেড 750 টাকা করে, ফিক্সড রেট, সরকারি রেট। শেষনাগ থেকে 14 কিলোমিটার জার্নি করে সময়টা অনেকটাই লেগে গেছে। 9টার থেকে 3টে, মানে প্রায় 6 ঘন্টা। আর শেষনাগের টেন্ট থেকে বেরিয়েছিলাম 6টা, প্রায় 9 ঘন্টা লেগে গেল পঞ্চতরণী পৌঁছতে। এতটাই জ্যাম এবং এত ভক্ত সমাগম হয়েছে। যাই হোক, ঠিক আছে, আগামীকাল যাব গুফায় বাবা বরফানির দর্শন করতে। এখন একটু হাত মুখ ধুয়ে রেস্ট নিই, তারপর যাবো লঙ্গরে খেতে, খেয়ে রেস্ট। কাল ভোর ভোর উঠে যেতে হবে বাবা বরফানির দর্শনে। আর একটা কথা, সকালে যে ঘোড়ার পর্চি কাটা হয়েছিল সেটা ছিল শেষনাগ থেকে অমরনাথ গুহা পর্যন্ত, যার ভাড়া ছিল 3050 টাকা পার হেড। যেহেতু আমরা পঞ্চতরণী পর্যন্ত এসেছি, পঞ্চতরণীর আগে যাওয়ার গেট বন্ধ হয়ে গেছে, সেটা 2টোই বন্ধ হয়। আমরা 3টে এসে পৌঁছেছি, যথারীতি আমাদের ওপাড়ায় যেতে দেওয়া হবে না, পঞ্চতরণীতে ঘোড়া ছেড়ে দিয়েছি। শেষনাগ থেকে পঞ্চতরণীর ফেয়ার হচ্ছে, ঘোড়ার ভাড়া হচ্ছে 2250 টাকা। ঘোড়া হলা 2250 টাকাই নিয়েছে, বাকি টাকা ফেরত দিয়েছে। এটা একটা ভালো খবর। যার জন্য বলি, যখনই আপনারা কাশ্মীর আসবেন, আর কাশ্মীরের যে কোনো জায়গায় বেড়াতে আসেন না কেন, যদি ঘোড়া ভাড়া করেন তাহলে আপনারা ঘোড়াওয়ালার আইডি কার্ড অবশ্যই নিজের কাছে রাখবেন। যতক্ষণ না আপনাদের কার্যসিদ্ধি হচ্ছে, আপনাদের যতক্ষণ না ট্যুর শেষ হচ্ছে, ততক্ষণ আপনার কার্ড, ঘোড়াওয়ালার কার্ড আপনার কাছে থাকবে। আপনার কাজ শেষ হলে তবেই সেই কার্ড ঘোড়াওয়ালাকে ফেরত দেবেন। এই হচ্ছে টেন্টের টয়লেট। আমাদের টেন্ট এই সামনেই, 316 নম্বর, 5টা টেন্টের পরে। আর সোজা এলেই এই হচ্ছে টয়লেট। আর দেখুন গরম জল হচ্ছে, হাঁড়ি হাঁড়ি গরম জল হচ্ছে, সকালবেলায় সবাই চান করবে বলে। 100 টাকা পার বালতি নেয় গরম জল। রাত্রি 2টোর থেকে গরম জল পাওয়া যায়, কারণ ভোর 5টায় এখানকার চেক গেট খোলে, অর্থাৎ 5টার সময় গেট খুলবে মন্দির যাওয়ার জন্য। আর প্রত্যেক কটা টয়লেট পরিষ্কার, টয়লেট প্রত্যেক কটাই পরিষ্কার। এবার আমরা যদি নিজেরা নোংরা করি সেটা তো কারো কিছু করার নেই। আর শেষনাগের টয়লেটগুলো খুব পরিষ্কার ছিল, সেটা আপনাদের দেখাইনি, কারণ ট্রেন থেকে একটু দূরে ছিল বলে। আমি যেখানে রয়েছি একদম হেলিপ্যাডের সামনেই, ওই যে হেলিকপ্টার নামছে। তো ব্যবস্থাপনা খুবই ভালো। টেন্টের কমন টয়লেট যেরকম হওয়া উচিত সেরকম না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সকালবেলায় যত ভোর ভোর সম্ভব উঠে চান করে যেতে হবে বাবা বরফানির দর্শনের জন্য। এই হচ্ছে এখানকার সব ভান্ডারা, সব রকম খাবার এখানে পাওয়া যাবে, আপনারা যেখানে ইচ্ছা খেতে পারেন। ভান্ডারায় ঢুকে সকাল থেকে তো লাঞ্চ হয়নি, যার জন্য নিয়ে নিয়েছি ধোসা। ধোসাটা খাই, খেয়ে তারপর যাবো টেন্টে। ধোসা খাবার পর চলে এসেছি চা নিয়ে।
চা খাবো, খেয়ে তারপর আপনাদের বাকিটা দেখাচ্ছি। হয়ে গেল ডিনার। ডিনারে কি খেলাম দেখালাম, ডাল, সয়াবিনের তরকারি আর আমলকির মোরব্বা। এই বেশি কিছু খাইনি, কারণ কাল ভোররাত্রি উঠতে হবে। খেয়ে চলে এসেছি টেন্টে, এবার ঘুম। এখন বাজে 7:20। 7:20তেও দেখুন এখানে এখনো সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। এখানে অন্ধকার হবে 8টার পর। কাল ভোর সকালে উঠতে হবে, উঠে স্নান করে রেডি হয়ে যেতে হবে বাবা গড়ফানির দর্শনে। চলুন, এই ভিডিও আর বেশি বড় করবো না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন গো ডিফারেন্ট চ্যানেল। বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল সকালবেলায়।